শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উচ্চ মাধ্যমিক দর্শন বা ফিলোজফি পরীক্ষা গতকাল সমাপ্ত হয়েছে। আশা করি তোমরা পরীক্ষা ভালোই দিয়েছ। আজকে ফিলোজফি বা দর্শনের প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে ডিকিউ বা ডেসক্রিপটিভ প্রশ্নের অর্থাৎ লজিক্যাল প্রশ্নের উত্তরও এখানে করে দেওয়া হবে। তোমাদের উত্তরগুলো এখানে চেক করতে পারো। প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রশ্ন 1, বৈধ অবরোহ যুক্তির সকল আশয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই কি হবে? সত্য হবে অপশন। প্রশ্ন 2, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এই বিবৃতি কি হবে? সত্য হবে অপশন এ। প্রশ্ন 3, একটি যুক্তির আশয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে? তাকে সিদ্ধান্ত বলে, অপশন সি। প্রশ্ন 4, আই বচনে যে পদ বাপ্য হয় তা হলো? আমরা জানি আই বচনে কোনো পদ বাপ্য নয়, কাজের সিদ্ধান্ত হবে অপশন ডি, এদের কোনোটাই নয়। প্রশ্ন 5, দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই কি হয়? সত্য বা মিথ্যা হয়? অপশন এ। প্রশ্ন 6, নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হল বচন দুটির মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় এক হবে, অর্থাৎ অপশন ডি। প্রশ্ন 7, নিরপেক্ষ বচনের বিরোধানুমান হল এক প্রকার অমাধ্যম অনুমান, অপশন ডি। প্রশ্ন 8, এ ডবলু মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? দ্বিতীয় সংস্থানে, অপশন বি। প্রশ্ন 9, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশয় বাক্য বিশেষ নগর্থক হলেই সিদ্ধান্তটি কি হবে? সিদ্ধান্ত হবে বিশেষ নগর্থক, অপশন এ। প্রশ্ন 10, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি কি হবে? অবৈধ হবে এবং অনুগর স্বীকৃতিজনিত দোষ ঘটবে, অপশন এ। প্রশ্ন 11, হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক নন বুদ্ধিবাদী দার্শনিক, সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক। উপরোক্ত যুক্তিটি কি হবে? বৈধ হবে, অপশন এ। প্রশ্ন 12, সকল অএজ হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল কোনটি? এর বুলীয় ভাষ্য হবে এস বার পি সমান 0, অপশন বি। প্রশ্ন 13, সব দার্শনিকই ঈশ্বর বিশ্বাসী নন, এই বচনটি অনুসারী ভেয়চিত্রটি হল কোনটি? এর ভেয়চিত্র হবে অপশন সি। প্রশ্ন 14, এই কাল আজ শুক্রবার একটি কি বচন? এটি সত্যাপেক্ষক যৌগিক বচন, অপশন বি। প্রশ্ন 15, যদি পি হর্ষু কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য কি হবে? সত্য হবে। প্রশ্ন 16, যে যৌগিক বচনের সত্য সারণীর সব কয়টি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচনাকারটি কি হবে? শত মিথ্যা, অপশন বি। প্রশ্ন 17, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান কে বলেছেন? দার্শনিক বেকন, অপশন ডি। প্রশ্ন 18, আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি আশয় বাক্যকে অতিক্রম করে যায়, অপশন বি। প্রশ্ন 19, প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হল উপমা যুক্তি, অপশন সি। প্রশ্ন 20, শক্তির অবিনশ্বরতা সূত্র হল কারণের পরিমাণগত লক্ষণ, অপশন বি। প্রশ্ন 21, অতিবৃষ্টি হল বন্যার কারণ, এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করছে তা হল আবশ্যিক শর্তরূপে কারণ, অপশন বি। প্রশ্ন 21, এক কারণবাদ কে সমর্থন করেন? কপি, অপশন ডি। প্রশ্ন 23, মিল তার দেশ বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন। এ সিস্টেম অফ লজিক, অপশন বি। প্রশ্ন 24, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হল কোনটি? অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, অপশন সি। এরপর এসএকিউ
প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, একটি যুক্তি কখন অবৈধ হয়? অ্যান্সার: একটি যুক্তি বৈধ হয় যখন যুক্তির নিয়মাবলী মেনেই সিদ্ধান্ত গঠন করা হয়। অন্যভাবে বলা যায়, যদি কোনো যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হয়, তাহলে সেই যুক্তি বৈধ হয়। অবরোহ যুক্তি বলতে কি বোঝো? অ্যান্সার: যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে কম ব্যাপক হয়, তাকে অবরোহ যুক্তি বলে। প্রশ্ন 2, যদি ও বচন সত্য হয়, তাহলে তার বিরোধী বচনের সত্য মূল্য কী হবে? মিথ্যা হবে। অথবা মানুষ অসৎ হতে পারে, এই বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো। অ্যান্সার: সকল মানুষ হয় অসৎ। প্রশ্ন 3, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার? অ্যান্সার: 2 প্রকার, বিপরীত এবং বিরুদ্ধ বিরোধিতা। প্রশ্ন 4, বিরুদ্ধ পদ কাকে বলে? অ্যান্সার: যে পদ মূল পদ শ্রেণীর অন্তর্গত নয় এবং মূল পদ ও সেই পদ মিলেই আলোচ্য জগতের যাবতীয় ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায়, তাহলে সেই পদকে মূল পদের বিরুদ্ধ পদ বলে। যেমন মানুষ পদের বিরুদ্ধ পদ হলো অমানুষ পদ। অথবা কোনো বস্তুই যুগপৎ ভালো এবং উত্তেজক নয়, বচনটির ব্যবর্তন করো। অ্যান্সার: প্রদত্ত বচনটির বাচনিক রূপ হবে এইরকম: কোনো ভালো বস্তু নয় উত্তেজক। ব্যবর্তন এই বচন হবে: সকল ভালো বস্তু হয় অউত্তেজক। প্রশ্ন 5, একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয়? অ্যান্সার: যখন কোনো গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় প্রধান যুক্তিবাক্যের পূর্বগকে অপ্রধান যুক্তিবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয়। প্রশ্ন 6, বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? অ্যান্সার: যে বৈকল্পিক বচনের বিকল্পগুলি একসঙ্গে সত্য হতে পারে না, অর্থাৎ একটি বিকল্প সত্য হলেই অন্য বিকল্পটি মিথ্যা হয়, সেই বৈকল্পিক বচনের বিকল্পগুলিকে বিসংবাদী বিকল্প বলে। একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও। অ্যান্সার: মেসি আর্জেন্টিনায় আছে অথবা বার্সেলোনায় আছে। প্রশ্ন 7, পরিপূরক শ্রেণী কাকে বলে? অ্যান্সার: যে শ্রেণী মূল শ্রেণীর অন্তর্গত নয় এবং ওই মূল শ্রেণী ও তার বাইরের শ্রেণী মিলেই যদি জগতের সমস্ত বস্তুকে বোঝায়, তাহলে সেই মূল শ্রেণীর বাইরের শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন গরু শ্রেণীর বাইরের শ্রেণী হলো অগরু শ্রেণী এবং গরু ও অগরু শ্রেণী মিলেই জগতের সমস্ত বস্তুর বোধক। তাই গরু শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অগরু শ্রেণী। অথবা শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? অ্যান্সার: যে শ্রেণীর কোনো সদস্য নেই, সেই শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী। প্রশ্ন 8, ভেন চিত্রে প্রকাশ করো। অধার্মিক কবি আছেন, এর বাচনিক রূপ হবে আয়বচন। কোনো কোনো কবি হয় অধার্মিক। বুলীয় ভাষ্য হবে এস পি বার অসমান শূন্য, আর ভেন চিত্র হবে এই রকম। প্রশ্ন 9, কোন কোন প্রকার সত্যপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যেই সত্য হয়? সংযৌগিক এবং দ্বিপ্রাকল্পিক বা সমমান সত্যপেক্ষক যৌগিক বচন। কেননা এই 2 প্রকার সত্যপেক্ষক যৌগিক বচনে অনন্য সত্যমূল্যে এরা সত্য হয়। অথবা একটি সত্য সারণীর গঠনের পিছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটি বক্তব্য কি? এর বক্তব্য হলো একটি বচন হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। প্রশ্ন 10, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? অ্যান্সার: সংযৌগিক বচন। প্রশ্ন 12, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? অ্যান্সার: প্রকৃতির একরূপতা নিয়ম এবং কার্যকারণ নিয়ম। প্রশ্ন 12, সামান্যীকরণ বলতে কি বোঝো? অ্যান্সার: সামান্যীকরণ হলো সেই পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু বা ঘটনার সম্পর্কে একটি সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করা। অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমানের
সিদ্ধান্ত কী রূপ বচন? অ্যান্সার, সামান্য সংশ্লেষক বচন। প্রশ্ন 13, একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। অ্যান্সার, পাখির মতো মানুষের দুটো পা আছে, পাখি উড়তে পারে, অতএব মানুষও উড়তে পারবে। অথবা উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। অ্যান্সার, সাদৃশ্যের বিষয়গুলি সিদ্ধান্তের সঙ্গে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হবে। প্রশ্ন 14, আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। অ্যান্সার, সুইচ অন করা পাখা চলার একটি আবশ্যিক শর্ত। প্রশ্ন 15, মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? অ্যান্সার, যে কারণগুলিকে কোনো ঘটনা ঘটার জন্য বাদ দেওয়া যায় না, যেগুলি সব ঘটনার ক্ষেত্রেই সাধারণভাবে উপস্থিত থাকে, সেগুলিকে স্থায়ী কারণ বলে। যেমন সময়, দেশ, কাল, মাধ্যাকর্ষণ শক্তি প্রভৃতি। অথবা বহুকরণবাদের সমর্থক কারা? অ্যান্সার, মিল এবং বেন। প্রশ্ন 16, কার্ভেদ রিড কীভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? অ্যান্সার, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এরপর লজিক্যাল কোশ্চেন বা DQ নিয়ে আলোচনা করব। 3 এর অথবা নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ বাপ্য এবং কোন পদ অবাপ্য নির্দেশ করো। 1 নম্বর, যে তরবারি ধারণ করবে সে তরবারির দ্বারাই বিনষ্ট হবে। এর বাচনিক রূপ হবে এই বচন। সকল তরবারি ধারণ করা ব্যক্তি হয় এমন যারা তরবারির দ্বারাই বিনষ্ট হবে। বাপ্য উদ্দেশ্যপদ, অবাপ্য বিধেয়পদ। 2 নম্বর, অসফল ডাক্তার আছেন। এর বাচনিক রূপ হবে আই বচন। কোনো কোনো ডাক্তার হন অসফল। বাপ্য এখানে কোনো পদেই বাপ্য নয়, অবাপ্য, উদ্দেশ্য এবং বিধেয়পদ। 3 নম্বর, কদাচিৎ জ্ঞানী ব্যক্তিরা অসম্মানিত হন। এর বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় অসম্মানিত। বাপ্য বিধেয়পদ, অবাপ্য উদ্দেশ্যপদ। 4 নম্বর, 2 আর 2 5 হয় না। এর বাচনিক রূপ হবে ই বচন। কোনো ক্ষেত্রে 2 আর 2 যোগফল নয় 5। বাপ্য, উদ্দেশ্য এবং বিধেয়পদ। অবাপ্য এখানে কোনো পদেই অবাপ্য নয়। বিয়ের অথবা নিম্নলিখিত বাক্যগুলিকেই তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। 1 নম্বর, বেশিরভাগ মানুষই স্বার্থপর। এর বাচনিক রূপ হবে আই বচন। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। আবর্তন আই বচন। কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ। আবর্তনের বিবর্তন ও বচন। কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় অমানুষ। 2 নম্বর, সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হন না। এর বাচনিক রূপ হবে ই বচন। কোনো সৎ ব্যক্তি নয় পরাজিত। আবর্তন ই বচন। কোনো পরাজিত ব্যক্তি নয় সৎ ব্যক্তি। আবর্তনের বিবর্তন এই বচন। সকল পরাজিত ব্যক্তি হয় অসৎ ব্যক্তি। 3 নম্বর, সব ছাত্রই সাহসী হয় না। এর বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো ছাত্র নয় সাহসী। ও বচনের আবর্তন সম্ভব নয়। আর যেহেতু আবর্তন সম্ভব নয়, সেই জন্য আবর্তনের বিবর্তনও সম্ভব নয়। 4 নম্বর, কেবলমাত্র দার্শনিকেরা প্রকৃত জ্ঞানী। এর বাচনিক রূপ হবে এ বচন। সকল প্রকৃত জ্ঞানী হয় দার্শনিক। আবর্তন আই বচন। কোনো কোনো দার্শনিক হয় প্রকৃত জ্ঞানী। আবর্তনের বিবর্তন ও বচন। কোনো কোনো দার্শনিক নয় অপ্রকৃত জ্ঞানী। প্রশ্ন 3 নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি এবং সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1 নম্বর, অভিকবাবু অবশ্যই জ্ঞানী, কেননা কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক এবং অভিকবাবু একজন ভালো অধ্যাপক। প্রদত্ত যুক্তিটির যৌক্তিক রূপ হবে এই রকম সিদ্ধান্ত এ বচন। অভিকবাবু হন
জ্ঞানী। অপ্রধান যুক্তি বাক্য এবচন, অভিকবাবু হন একজন ভালো অধ্যাপক। প্রধান যুক্তি বাক্য এবচন, সকল ভালো অধ্যাপক হন জ্ঞানী। প্রদত্ত যুক্তিটির হেতুপদ এখানে ভালো অধ্যাপক প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে অবস্থান করায় এটি প্রথম সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার। প্রদত্ত যুক্তিটি বৈধ, কেননা এখানে ন্যায় অনুমানের বৈধতার সব নিয়মকেই যথাযথভাবে মেনেই সিদ্ধান্ত গঠন করা হয়েছে। কাজেই যুক্তিটি প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি ট্রিপল এ। মূর্তির নাম হল বারবারা। কাজেই আমরা বলতে পারি প্রদত্ত যুক্তির সংস্থান প্রথম, মূর্তি বারবারা, যুক্তিটি বৈধ যুক্তি এবং এখানে কোনো দোষ ঘটেনি। 2 নম্বর, যেহেতু অজয় স্নাতক নন সেহেতু অজয় এই পদের যোগ্য নন। উক্ত যুক্তিতে তার্কিক রূপ হবে এই রকম সিদ্ধান্ত: অজয় নয় এই পদের যোগ্য। অপ্রধান যুক্তিবাক্য ই বচন, অজয় নয় স্নাতক। প্রধান যুক্তিবাক্য এ বচন, সকল স্নাতক হয় এই পদের যোগ্য। উক্ত যুক্তিটির হেতুপদ এখানে স্নাতক প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে অবস্থান করায় এটি প্রথম সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার। প্রদত্ত যুক্তিটি অবৈধ। উক্ত উদাহরণে সাধ্যপদ এই পদের যোগ্য প্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় হিসাবে বাপ্য হয়নি, কিন্তু সাধ্যপদটি এখানে এই পদের যোগ্য। এই পদটি সিদ্ধান্তে ই বচনের বিধেয় পদ হিসাবে বাপ্য হয়েছে, অর্থাৎ প্রধান যুক্তিবাক্যে সাধ্যপদ বাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে বাপ্য হওয়ায় ন্যায়ের বাপ্যতার নিয়ম লঙ্ঘন করেছে। ফলস্বরূপ যুক্তিটি অবৈধ হয়েছে এবং যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। কাজেই আমরা বলতে পারি এখানে সংস্থান হলো প্রথম, মূর্তি এ ই ই, যুক্তিটি অবৈধ যুক্তি এবং দোষের নাম হলো অবৈধ সাধ্য দোষ। প্রশ্ন 3 এর অথবা সোনার চাহিদা যত বাড়ছে ততই তার ক্রয় মূল্য ঊর্ধ্বমুখী হচ্ছে। সুতরাং চাহিদা বৃদ্ধি, সোনার ক্রয় মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণ। এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? এখানে মিলের সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। প্রশ্ন 3 ই, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলেই তা উল্লেখ করো। 1 নম্বর, সাপের কামড় থেকে মৃত্যু হয়, সুতরাং সব সাপ বিষাক্ত। অ্যান্সার, এখানে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। 2 নম্বর, মানুষের মতো গাছেরও প্রাণ আছে, সুতরাং মানুষের মতো গাছেরও বুদ্ধি আছে। অ্যান্সার, এখানে মন্দ উপমাযুক্তির দোষ ঘটেছে।